তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছি। বিচারপতিরা কি চাপে পড়ে যাচ্ছে শাসক দলের পক্ষ থেকে? তাদের মুখপাত্র থেকে শুরু করে একাধিক নেতা ক্রমাগত বিচারপতিদের আক্রমণ করে চলেছে। তারা নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হচ্ছে, যার জন্যই তো আজকে আমাদের গণতন্ত্র সংকটে। আমি তো আদালতকে বাদ দিয়ে কথা বলছি না, প্রত্যেকটা সংস্থা যখন উল্লেখ করছি তখন আদালতকে উল্লেখ করছি। প্রত্যেকের যা ভূমিকা আছে সংবিধানের মধ্যে, সেই ভূমিকা পালন করলেই একমাত্র আমাদের সংবিধানকে রক্ষা করা সম্ভব হবে। কন্টেম্প্ট অফ কোর্টে কি জেল যাওয়ার সম্ভাবনা আছে? নিশ্চয়ই ক্রিমিনাল কন্টেম্প্ট জেলে যেতে হবে। কেন জেলের এটা দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে। অপরাধকে নির্মূল করতে গেলে অপরাধীদের চিহ্নিত করতে হবে, অপরাধকে চিহ্নিত করতে হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে পরিষ্কার নির্দেশ রয়েছে, অযোগ্যদের খুঁজে বার করতে হবে, অযোগ্যদের চিহ্নিত করে তাদেরকে কাস্টডি ইন্টারোগেশন করতে হবে। তাদের প্রত্যেকের দায়িত্ব এই প্রতিটি অধিকারকে ফেরতে নিয়ে আসে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসেছে, সেই নির্দেশে কি কোথাও বলা হয়েছে যে যারা যোগ্য তারা ছাড়া যারা 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন 2016 সালে তাদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে না? সেই অ্যাসার্টিভ একটা সেন্টেন্স আছে, রাস্তার লড়াইয়ের মধ্যে দিয়ে সেটা ফেরতে নিয়ে আসতে হবে। সরকারের যারা বেশিরভাগ দায়িত্বে আছে তারা তো সবাই জেলে চলে যাবে, সরকারটা চালাবে কে? আমরা ভাবতে পারছি কি যে ভারতবাসীদের প্রত্যেকটা ভারতবাসী যারা প্রতিদিন এই সামনে 15ই আগস্ট আসছে, যারা ভাবেন যে দেশের জাতীয় পতাকাকে সম্মান দিতে হবে, দেশের স্বাধীনতাকে সম্মান দিতে হবে, তাদের প্রত্যেকের দায়িত্ব এই প্রতিটি অধিকারকে ফেরতে নিয়ে আসা। এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি 2016 নিয়ে আরও একটি মামলা হয়েছে, বিষয়টা কি আমাদের দর্শকদের জন্য একটু পুরোপুরি তুলে ধরুন। একটি নয়, 3টি মামলা আমার জানা হয়েছে। তার মধ্যে 2টি মামলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট যে এজ রিল্যাক্সেশন আনটেন্টেড ক্যান্ডিডেটের জন্য দিয়েছে, তার বেনিফিট কেন টেন্টেড ক্যান্ডিডেটরা পাবে। আর একটি মামলার বিষয়টি আরও একটু ব্রডার। আপনারা জানেন যে সেই অর্থে 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে আজকে 2025 সাল, তার মানে 15 বছর প্রায় শেষ হতে চলল। এই সময়কালে একটিও সিলেকশন প্রসেস হয়নি। তাহলে যারা এই সময়কালে কোয়ালিফাইড হলো, শিক্ষক হওয়ার যোগ্য হলো, তাদের যেহেতু কোনো রিক্রুটমেন্ট প্রসেস হয়নি, ফলে তারা বসতে পারলো না, তারা টেস্টেড হলো না। তারা একটা এজ রিল্যাক্সেশন চেয়েছে যে আপনি 16 সালের ভ্যাকেন্সির বাইরেও যদি এখনকার ভ্যাকেন্সি নিয়ে সিলেকশন প্রসেস করেন, তাহলে সেই সিলেকশন প্রসেসে তো সকলেই বসতে পারবে। তাহলে যে ভ্যাকেন্সি আপনি নতুনভাবে অ্যাড করলেন, সেই ভ্যাকেন্সিতে যদি সকলকে বসতে দেন, তাহলে আমরা যারা এতদিন ধরে ডিপ্রাইভড হলাম, আমাদের এজকে কেন রিল্যাক্সেশন দেওয়া হবে না? বিশেষ করে 2022 সালে আপনি নোটিশ দিয়ে জানালেন যে আপনি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন, করলেন না। মামলা হলো, মামলায় এসে বললেন যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে 16 সিলেকশন প্রসেস নিয়ে, ফলে এই আইনি জটিলতার কারণে আমরা করতে পারছি না। তাহলে আপনি আইনি জটিলতার কারণে করতে পারছেন না বললেন, সুপ্রিম কোর্ট রায় দিল যে ওই ভ্যাকেন্সির নিরিখে যারা সেই সময় পার্টিসিপেট করেছিলেন তাদের নিয়ে সিলেকশন প্রসেস করতে। কিন্তু আপনি যে নিয়োগ বিজ্ঞপ্তি এখন দিলেন, সেই বিজ্ঞপ্তিতে আপনি 16 সালের ভ্যাকেন্সির সঙ্গে নতুন এতগুলো ভ্যাকেন্সি অ্যাড করলেন। অথচ 2022 সালে আপনি এই যে দীর্ঘদিন ধরে নিয়োগ করলেন না, যার ফলে আমাদের কারো 2 বছর, কারোর 1 বছর এজ বার হয়ে গেছে। তাহলে আমাদের যদি রিল্যাক্সেশন না দেওয়া হয়, তাহলে আপনি অ্যাসিওরেন্স দেওয়ার পরও আমি টেস্টেড হলাম না। এখানে আরও একটা কথা উল্লেখ করতে হবে, 2016 সালের মার্চ পর্যন্ত এই যে ট্রেনিং কোয়ালিফিকেশান, তার রিল্যাক্সেশন ছিল ওয়েস্ট বেঙ্গলে। ফলে যারা 2016 সালের মার্চ পর্যন্ত ট্রেন্ড ছিল না, তারা মনে করলো আমি যদি ট্রেনিং কোয়ালিফিকেশান না করতে পারি, তাহলে তো আমি টিচার জন্য এলিজিবলই হব না, টিচার টেস্টের জন্যে। ফলে সে ট্রেনিংয়ের জন্য অ্যাডমিশান নিল। তাহলে যে এই 16 সালের পর থেকে 18-19 সালে যারা ট্রেন্ড হলো, তারা শুধুমাত্র এই টিচার হবে বলেই ট্রেন্ড হলো। অথচ তারা 2022 সালের অ্যাসুরেন্সের পরও
তারা এত টাকা খরচা করে কোয়ালিফিকেশন আর্ন করলো, তারা টেস্টেড হলো না। তাই আমরা বলছি যে 2022 সালে যখন আপনি অ্যাসুরেন্স দিয়েছিলেন যে আমরা পরীক্ষা নেবেন, আমাদেরকে সুযোগ দেবেন, তখন আপনাদের ওই সময়টাকে কাট অফ ডেট ধরতে হবে, তার কারণ আপনারা করতে পারেননি বলছেন লিটিগেশনের জন্যে, আমাদের কোনো ফল্ট ছিল না, ফলে উই শুড গেট এ চান্স। স্যার, আমার একদম পরিষ্কার প্রশ্ন, সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসেছে সেই নির্দেশে কি কোথাও বলা হয়েছে যে যারা যোগ্য তারা ছাড়া যারা 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন 2016 সালে তাদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে না? এইরকম নেগেটিভ কোনো সেন্টেন্স ওখানে লেখা নেই, কিন্তু অবশ্যই অ্যাসার্টিভ একটা সেন্টেন্স আছে, যে অ্যাসারশনটার মধ্যে খুব স্পষ্ট ভাষায় লেখা আছে যারা আনটেন্টেড তাদেরকে এই রিল্যাক্সেশন দিতে হবে। যোগ্য আর অযোগ্যদের তালিকা এখনো সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না কেন? তাহলে তো অযোগ্যদের পরীক্ষায় বসে যাওয়ার সম্ভাবনা থাকছে। অযোগ্যদের তালিকা প্রকাশ করলে সেই অযোগ্যরা কিভাবে ঢুকলো তার কারণও সামনে চলে আসবে। যদি অযোগ্যরা কিভাবে ঢুকলো তার কারণ সামনে চলে আসে, তাহলে সেই কারণের পিছনে কোন নেতা মন্ত্রী আধিকারিকরা ছিল সেটাও সামনে চলে আসবে। তাহলে তো এই সরকারের যারা বেশিরভাগ দায়িত্বে আছে তারা তো সবাই জেলে চলে যাবে, সরকারটা চালাবে কে? সমস্যা সেখানে। সেটা তো সিবিআই এর দায়িত্ব, সিবিআই কি সেটা করছে? সিবিআই আর মানে তার যে সরকার, কেন্দ্র সরকারের আধিকারিক তো নিরপেক্ষ হওয়ার কথা ছিল। আমাদের কোথাও গিয়ে অভিজ্ঞতার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে এই কেন্দ্র সরকারের সিবিআই আর রাজ্য সরকার এরা বোঝাপড়া করেই ঠিক করে নিয়েছে কোনটা বার করবে আর কোনটা করবে না। অপরাধকে নির্মূল করতে গেলে অপরাধীদের চিহ্নিত করতে হবে, অপরাধকে চিহ্নিত করতে হবে, আর তার কাজ হচ্ছে যে কোনো তদন্তকারী সংস্থা, এটা কলকাতা পুলিশ হতে পারে, রাজ্য পুলিশ হতে পারে, সিবিআই হতে পারে, কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এই সমস্ত সংস্থাগুলি, এমনকি অভিযোগ পিএসসির এগেন্স্টে উঠছে, অভিযোগ সিএজির এগেন্স্টে উঠছে, তো এই সমস্ত সংস্থাগুলি তারা নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হচ্ছে, যার জন্যই তো আজকে আমাদের গণতন্ত্র সংকটে, মানুষ সংকটে, সাধারণ মানুষ সংকটে। আসলে বারে বারে যেটা আমরা বলি, আমি বলি যে অধিকার আমরা অর্জন করেছি, যা সংবিধানে স্বীকৃত হয়েছে, যা একমাত্র দেশের স্বীকৃত রাজনৈতিক দলিল বলতে আমরা বুঝি, তা হচ্ছে ভারতবর্ষের সংবিধান। সেই সংবিধান আমরা অ্যাচিভ করেছি এই ভগৎ সিং, আশফাকুল্লা খান, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষ, চিত্তরঞ্জন দাস, এই যাদের স্যাক্রিফাইসের বিনিময়ে, সেই বাঘা যতীন, এই সকলের জীবনকে, তাদের স্যাক্রিফাইসকে, মাস্টারদা সূর্য সেন, তাদের স্যাক্রিফাইসকে আমরা এখন অসম্মান করছি, কারণ তাদের প্রাণের বিনিময়ে এই সংবিধান পাওয়া। কোনো মামলা করে এই সংবিধান আমরা পাইনি, আদালতে সেই সংবিধান আমরা পাইনি, এই সংবিধান পেয়েছি বিপুল লড়াইয়ের মধ্যে দিয়ে, প্রাণের বিনিময়ে। ভাবতে পারেন ভগৎ সিং যখন তার মৃত্যুদণ্ড নিশ্চিত হয়ে যাচ্ছে, তখন তিনি চিঠি লিখছেন যে তার বাবাকে নিশ্চিত করছেন যে আপনি আমার হয়ে ডিফেন্ড করবেন না, আমার হয়ে ডিফেন্ড করবেন না, এদের কাছে কিছু আশা করা যায় না, এইভাবে এই ভাষায় ঘৃণা করছেন। তার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল তৈরি হচ্ছে, যেখানে আমরা যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছি। এত কিছু স্যাক্রিফাইসের বিনিময়ে এটা পেয়েছি আমরা ভাবতে পারছি কি যে ভারতবাসীদের, প্রত্যেকটা ভারতবাসী যারা প্রতিদিন এই সামনে 15ই আগস্ট আসছে, যারা ভাবেন যে দেশের জাতীয় পতাকাকে সম্মান দিতে হবে, দেশের স্বাধীনতাকে সম্মান দিতে হবে, তাদের প্রত্যেকের দায়িত্ব এই প্রতিটি অধিকারকে ফেরত নিয়ে আসা। আর সেই ফেরত নিয়ে আসার জন্য তাদের যা দায়বদ্ধতা, শুধু আদালত না, শুধু আইনজীবী না, শুধু মামলা নয়, রাস্তার লড়াইয়ের মধ্যে দিয়ে সেটা ফেরত নিয়ে আসতে হবে। চিহ্নিত করতে হবে অপরাধী কারা, ধর্ম দিয়ে বিভাজন করার চেষ্টা করছে এই সংবিধানকে নষ্ট করার জন্যে।
এই ধর্মকে দিয়ে বিভাজন করে আপনাকে আমাকে আলাদা করছে, হিন্দু মুসলিমকে আলাদা করছে, নন বেঙ্গলি বাঙালিকে আলাদা করছে, হ্যাঁ, গোর্খার সঙ্গে বাঙালিকে আলাদা করছে, এই ধর্ম জাতি ভাষা দিয়ে যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, আসলে আপনার সংবিধানকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে যারা, যে রাজনীতি, সেই রাজনীতিকে চিহ্নিত করতে হবে। আমার ভগৎ সিংকে সম্মান দেওয়ার জন্যে, আমার সূর্য সেনকে সম্মান দেওয়ার জন্য, নেতাজিকে সম্মান দেওয়ার জন্যে, মহাত্মা গান্ধীকে সম্মান দেওয়ার জন্যে, সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীকে সম্মান দেওয়ার জন্যে, তাহলে এই দায়িত্ব হচ্ছে ভারতবাসীর, পশ্চিমবঙ্গবাসী। স্যার, দর্শকদের তরফ থেকে একটা প্রশ্ন আমাদের সম্মুখীন হতে হচ্ছে। তারা বারবার বলছে রাজ্য সরকারের বিরুদ্ধে একদম পরিষ্কার নির্দেশ রয়েছে, অযোগ্যদের খুঁজে বার করতে হবে, তারপর 12% হারে সুদে সেই টাকা ফেরত নিতে হবে, এবং সিবিআইকে প্রয়োজন পড়লে এই অযোগ্যদের চিহ্নিত করে তাদেরকে কাস্টডি ইন্টারোগেশন করতে হবে। এটার কি কোনো সময়সীমা দেওয়া রয়েছে? দেখুন, ভালো করে বুঝতে হবে, আমি বারে বারে যেটা বলছি, আসলে আমার সংবিধান সংকটে কেন বলছি বোঝার চেষ্টা করুন। কারণ আপনি বলছেন যে সিবিআইকে নির্দেশ দিচ্ছে আদালত যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই তদন্তটা শেষ করতে হবে, রাজ্য সরকারকেও এক্সপিডাইট করতে হবে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার আধিকারিক যাদেরকেই নির্দেশ দিচ্ছে, এরা প্রত্যেকেই পরিচালিত হচ্ছে যে শাসন ব্যবস্থা দ্বারা, যে সরকার এই রাষ্ট্রকে পরিচালনা করছে, কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, তারা প্রত্যেকেই সংবিধানের শপথ নিয়েছে। সেটার কি কোনো সময়সীমা রয়েছে? সময়সীমা তাহলে কন্টেম্প যদি না মানা হয়, তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট কি করে আনবেন যদি সময়সীমা না থাকে? কন্টেম্প্ট অফ কোর্ট আদালত তো নিশ্চয়ই বুঝবে, আদালতকেই তো নিশ্চিত করতে হবে, এটাও একটা মাধ্যম, নিশ্চিত করতে হবে যে যারা তদন্ত করছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কেন শেষ করছে না। সেটা আগামী দিন নিশ্চয়ই আদালতে আবার তুলবো আমরা। আদালতকেও প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে তো সংবিধানকে বাঁচানোর জন্যে। আমি তো আদালতকে বাদ দিয়ে কথা বলছি না, প্রত্যেকটা সংস্থা যখন উল্লেখ করছি তখন আদালতকেও উল্লেখ করছি যে প্রত্যেকের যা ভূমিকা আছে সংবিধানের মধ্যে, সেই ভূমিকা পালন করলেই একমাত্র আমাদের সংবিধানকে রক্ষা করা সম্ভব হবে। আদারওয়াইজ এই সমস্ত চর্চা আমরা করব, সাংবাদিকরা চর্চা করবে, কিন্তু আসলে এই সমস্যার সমাধান হবে না। সাংবাদিকদের নিরপেক্ষতা নিয়েও তো প্রশ্ন হচ্ছে যে সাংবাদিকরা আসলে এক পেশে সংবাদ করার চেষ্টা করছে, তাই সাংবাদিকদেরও তো দায়িত্ব আছে সংবিধানকে রক্ষা করা। আমি বলছি স্যার, বিচারপতিরা কি চাপে পড়ে যাচ্ছেন? ক্রমাগত শাসক দলের পক্ষ থেকে তাদের মুখপাত্র থেকে শুরু করে একাধিক নেতা ক্রমাগত বিচারপতিদের আক্রমণ করে চলেছেন। দেখুন, বিচারপতিদের নিরপেক্ষতা নিয়েও মাঝে মাঝে প্রশ্ন উঠছে, আক্রমণও আছে পাশাপাশি। যখন আক্রমণ হচ্ছে ব্যক্তিগত স্তরে, যখন বিচারপতিকে আক্রমণ করছে, আমরা দেখেছি জাস্টিস মান্থার ঘরে জাস্টিস বাসুকে নিয়ে এই আক্রমণ দেখেছি আমরা। কন্টেম্প চলছে, দুটো ক্ষেত্রেই কন্টেম্প চলছে, কিন্তু সেই কন্টেম্পের নিষ্পত্তি দ্রুততার সঙ্গে হচ্ছে কিনা তার উপরেও নির্ভর করে সংবিধানকে রক্ষা করতে পারছি কিনা। কন্টেম্প্ট অফ কোর্টে কি জেল যাওয়ার সম্ভাবনা আছে? নিশ্চয়ই ক্রিমিনাল কন্টেম্প জেলে যেতে হবে, কেন জেলের বাইরে? সেটাই তো নিশ্চিত করতে হবে, তাই জন্যই তো কন্টেম্পের মামলা চলছে। সেটা দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে, এবং তার যে অ্যাডজুডিকেশন দ্রুততার সঙ্গে করে তার যে উদ্দেশ্য নিয়ে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানের উদ্দেশ্যকে সফল করতে হবে।